হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স। আজকে আমরা পড়ব ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতি। এই উলম্ব গতি বলে যে চ্যাপ্টারটা আমি পড়তে চলেছি, যে অংশটা আমি পড়তে চলেছি, সেটা আসলে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি চ্যাপ্টারের অন্তর্ভুক্ত একটা অংশ। তাহলে এই যে উলম্ব গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশনে আমাদের করতে হবে কি? আমরা ঠিক প্রাসের গতির ভিডিওটা আগে দিয়ে দিয়েছি। প্রাসের গতিতে যেমন আমরা বিভিন্ন কোয়ান্টিটিসগুলোকে নির্ণয় করতাম, অর্থাৎ কোনো একটি প্রাস কত সময়ে একটা জায়গার থেকে, অর্থাৎ তার ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছাবে, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, এই সমস্ত অনেকগুলো আমরা আলোচনা করেছিলাম। ঠিক তেমনভাবে ভার্টিক্যাল মোশনেও ওই একই জিনিসই আমাদের করতে হবে, ঠিক আছে, একটু অন্যভাবে। তো চলো শুরু করা যাক ভার্টিক্যাল মোশন। তো দেখো, ভার্টিক্যাল মোশন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? আসলে ভার্টিক্যাল মোশন বলতে আমরা বুঝি উলম্ব গতি। এখন কি সেই উলম্ব গতি, প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। দেখো, ভালো করে জিনিসটাকে বুঝে নাও। প্রথমে এখানে আমি একটা ছবি আঁকি, ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতি, এটা আমরা পড়তে চাইছি। তো দেখো, মনে করলাম যে কোনো একটা বস্তুকে এখানে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি কোনো একটি বস্তুকে উলম্বভাবে, মনে করো একটি বলকে উলম্বভাবে উপরের দিকে ছুড়ল। এই যে উলম্বভাবে কথাটা বলতে আমি কি বোঝাতে চাইছি বলো তো? উলম্বভাবে উপরের দিকে ছোড়ার অর্থ হলো, এই যে ভূমিটা রয়েছে সেই ভূমিটাকে যদি আমরা এক্স অক্ষ ভেবে নিই, এই যে ভূমিটা আমরা অঙ্কন করেছি সেটাকে যদি আমি এক্স অক্ষ ভেবে নিই, এবং যে বরাবর ব্যক্তি ছুটছে তাকে যদি অ্যালং ওয়াই, অর্থাৎ তাকে যদি আমরা ওয়াই অক্ষ ধরে নিই, তাহলে এক্স, পজিটিভ এক্স এবং ওয়াই এর মধ্যে বা নেগেটিভ এক্স এবং ওয়াই এর মধ্যে কোণটা কত বলো তো? এখানে এই যে কোণটা পাওয়া যাচ্ছে সেই কোণটা কত হলো? 90 ডিগ্রি হলো না? তাই তো? তার মানে আমরা বলতে পারি যে ব্যক্তি ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ ভূমির সঙ্গে লম্বভাবে কোনো বস্তুকে উপরের দিকে ছোঁড়ার চেষ্টা করেছে বা ছুঁড়েছে, তাই তো? তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো কি? উলম্ব গতি। তার মানে একটা স্পেসিফিক কন্ডিশন হতে পারে, যখন থিটা অর্থাৎ ভূমির সাপেক্ষে কোণ 90 ডিগ্রি হবে, হয়ে বস্তুটার গতি সৃষ্টি হবে, তখন তাকে আমরা বলবো উলম্ব গতি, ঠিক আছে? কিন্তু প্রাসের গতি কেমন ছিল বলো তো? প্রাসের গতি ছিল, মনে করো বস্তুটাকে ব্যক্তি এখান থেকে ছুড়লে ব্যক্তির উদ্দেশ্যে ছুঁলেও বস্তুটা এখান থেকে ছুঁড়ে অন্য কোথাও গিয়ে ফেলা, তাই তো? তাহলে বস্তুটার এটা ছিল প্রক্ষেপ বিন্দু, কিন্তু দেখো প্রক্ষেপ বিন্দু আর নিক্ষেপ বিন্দুর মধ্যে তফাৎ রয়েছে। প্রক্ষেপ বিন্দু আর নিক্ষেপ বিন্দুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জায়গায় গিয়ে বস্তুটা নিক্ষেপিত হয়েছিল, অর্থাৎ এখানে গিয়ে বস্তুটা পড়েছিল, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই ধরনের মোশনকে আমরা বলতাম প্রাসের গতি। একটা জায়গার থেকে ছুড়লাম, কেননা এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, প্রাইমারিলি বস্তুটাকে যখন ছোড়া হয়েছিল তখন আমরা যদি ভূমির সঙ্গে এর কোণটাকে হিসাব করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে রেখা বরাবর ও চলেছিল সেখানে একটা স্পর্শক টানতে হবে। তাহলে এই যে স্পর্শকটা টানলাম, এই বরাবর বস্তুর গতি ছিল, তাহলে বস্তুকে ওই বরাবর ছোড়ার চেষ্টা করা হয়েছিল, মানে বস্তুর প্রাথমিকভাবে বস্তুর গতি ওই দিকে ছিল, প্রাইমারিলি। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে কোণটা ছিল থিটা, সেই কোণটা আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এই থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে কম। কিন্তু এখানে কি দেখলাম? এখানে দেখলাম থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে কি দেখলাম? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কিন্তু এখানে কি দেখলাম? থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। তার মানে যখন কোনো বস্তুকে 90 ডিগ্রির কম বা বেশি কোণে ছোড়া হবে, বুঝলাম, তখন যদি বস্তু ভূমি বরাবর অগ্রসর না হয়, অনুভূমিক গতি না হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বস্তু দেখা যাচ্ছে কি, যদি 90 ডিগ্রি কোণে অগ্রসর হয় ভূমির সঙ্গে, তাহলে সেটা হবে উলম্ব গতি, ঠিক আছে, আর আদারওয়াইজ সেটা হবে
প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তার মানে প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন যেটা আমরা পেয়েছিলাম সেখানে খুব সিম্পলি থিটা ইকুয়াল টু যদি আমরা 90 ডিগ্রি বসিয়ে দিতাম তাহলেই কিন্তু আমরা উলম্ব গতি পেয়ে যেতাম, তাই না? তার মানে প্রাসের গতিটা একটা জেনারেলাইজড ভার্সন, ওটাকেই আমরা উলম্ব গতির সমীকরণগুলোতে কনভার্ট করতে পারি। তো চলো আমরা সেইভাবে না করে আমরা নর্মাল উলম্ব গতির মেথডটা কিভাবে আমরা বিভিন্ন কোয়ান্টিটিকে নির্ণয় করব সেটা জেনে নিই। তো চলো, বিভিন্ন কোয়ান্টিটি বলতে আমি কি কি নির্ণয় করতে চাইছি সেটা আগে দেখে নিই। অ্যাট ফার্স্ট আমি ধরে নিলাম বস্তুটাকে ছোড়া হচ্ছে এ বিন্দু থেকে। এ বিন্দু থেকে বস্তুটাকে ছোড়া হচ্ছে কোন দিকে? উলম্বভাবে উপরের দিকে। তো আমি ধরলাম বস্তুটা এই যে ম্যাক্সিমাম হাইট এখানে গিয়ে পৌঁছালো, বস্তুটা এখানে গিয়ে পৌঁছালো, ঠিক আছে? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর বস্তুটা অগ্রসর হয়ে এখানে গিয়ে পৌঁছালো। আমি ধরে নিলাম এই যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটা সি বিন্দু, আমি ধরে নিলাম এই বিন্দুটা সি বিন্দু, এবং আমি মাঝের অন্য কোথাও, মাঝে বলতে যে কোনো জায়গায়, এই পথের যে কোনো জায়গায় আমি আরেকটা বিন্দু ধরে নিলাম বি বিন্দু। তাহলে এই পথের অন্য যে কোনো জায়গায় আমি আরেকটা বিন্দু নিলাম বি বিন্দু। এবং আমি আরেকটা জিনিস ধরে নিলাম এখানে যে এ থেকে সি পর্যন্ত উচ্চতা ক্যাপিটাল এইচ, এবং এ থেকে বি পর্যন্ত উচ্চতা, এ থেকে বি পর্যন্ত উচ্চতা স্মল এইচ। তাহলে এ থেকে বি পর্যন্ত উচ্চতা স্মল এইচ এবং এ থেকে সি পর্যন্ত উচ্চতা ক্যাপিটাল এইচ। তাহলে এই যে ক্যাপিটাল এইচটা হলো এটাই বস্তুর কি ম্যাক্সিমাম হাইট। তাহলে এটাই কি বস্তুর ম্যাক্সিমাম হাইট। তাহলে এটাই হলো বস্তুর সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা দেখলাম কোনো একজন ব্যক্তি একটা বস্তুকে এ বিন্দু থেকে উপরের দিকে ছুঁড়ে দিল। তাহলে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা সর্বোচ্চ সি বিন্দুতে গিয়ে পৌঁছালো। এখান থেকে আমরা কি কি প্রেডিকশন করতে পারি বা কি কি সম্ভাবনা থাকতে পারে এই ধরনের মোশনের ক্ষেত্রে? দেখো, যখন এ থেকে বির মানে এ থেকে বস্তুটাকে উপরের দিকে উলম্বভাবে অর্থাৎ ভূমির সঙ্গে 90 ডিগ্রি করে ছুঁড়ে দেওয়া হয়েছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি? ক্রমশ বস্তু উপরের দিকে উঠছে, তাই তো? এবার দেখো, ক্রমশ বস্তু যখন উপরের দিকে উঠবে তখন ওর বেগটা কমে যেতে থাকবে না বাড়তে থাকবে, সেটা নিয়ে আমাদের একটা চিন্তার বিষয় রয়েছে। তো একটা জিনিস ভালো করে ভাবো, দুটো একটা জিনিস আমরা এখানে আলোচনা করে নিই। দেখো, কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া আর নিচের দিক থেকে ছাড়ার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। মানে কিরকম? ধরো এখানে একটা বিল্ডিং রয়েছে যার 10th ফ্লোরে তুমি গেলে, তাহলে কি বললাম 10th ফ্লোর। এখন এখানে 10th ফ্লোর আছে, এখান থেকে কোনো একটি বস্তুকে তুমি ছেড়ে দিলে, জাস্ট ছেড়ে দিলে বলেছি, তুমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে কি হবে? বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে পৃথিবীর আকর্ষণ বলের কারণে। আচ্ছা, এবার তুমি যখন বস্তুটাকে ছেড়ে দিলে প্রাথমিকভাবে তার বেগ কত ছিল? প্রাথমিক বেগ আমরা ইউ দ্বারা ডিনোট করি, তাহলে ইউ ইকুয়াল টু 0 ছিল। তার কারণ কোনো বস্তুকে ছেড়ে দেওয়ার জন্য আমাদের কোনো কি দরকার হয় না? গতিবেগ দেওয়ার প্রয়োজন হয় না। এই মার্কারটাকে আমি ছেড়ে দেবো, বাস মার্কারটাকে ছেড়ে দিলেই মার্কারটা নিচে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে অভিকর্ষের টানেই বস্তু নিচে চলে আসবে, তাই তো? সেই কারণের জন্য প্রাথমিকভাবে একে কোনো বেগ দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু তুমি যদি এখানে নিচে দাঁড়িয়ে থেকে একটা বলকে উপরের দিকে ছোড়ার চেষ্টা করতে, তখন তোমার প্রাথমিক বেগ কখনো শূন্য হতে পারতো না। তার কারণ তুমি এই মার্কারটাকে ছুড়বে উপরের দিকে। এখন বললাম এই মার্কার চলে যা, খুল যা, সিমসিম হবে না। তাহলে মার্কারটাকে আমি উপরে চলে যেতে বললেই তো যাবে না। আমি
খাওয়া দাওয়া করে যে শক্তি অর্জন করেছি সেই শক্তিটা ব্যবহার করতে হবে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে একে সরিয়ে দেওয়ার জন্য। তাহলে একে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে স্মরণ ঘটানোর জন্য আমার করতে হবে কার্য, আর কার্য করার জন্য আমার দেহে শক্তির প্রয়োজন, অর্থাৎ আমার কিছু শক্তি ব্যয় করতে হবে, তবেই এখান থেকে উঠতে পারবে। অর্থাৎ আমার কিছু শক্তি যদি আমি ব্যয় করি তবেই ও নিজে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করার সামর্থ্য পাবে, সেই জন্যই ও উপরের দিকে উঠতে পারবে। সহজ কথা। তাহলে একটা জিনিস বুঝলাম যে কোনো বস্তুকে ছাড়তে গেলে বেগ দেওয়ার দরকার হয় না, কিন্তু ছুঁড়তে গেলে বেগ দেওয়ার প্রয়োজন। তার মানে যখন কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়তে হবে তখন অবশ্যই তার প্রাথমিক বেগ 0 হবে না, তাই তো? তাই আমি ধরে নিলাম যে এ বিন্দু থেকে যখন বস্তুটাকে ছোড়া হচ্ছে, এ বিন্দু থেকে বস্তুটাকে যখন ছোড়া হচ্ছে তখন ওর প্রাথমিক বেগ অর্থাৎ ইনিশিয়াল স্পিড বা ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরে নিলাম কত? ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরে নিলাম v অফ a। তাহলে আমি ধরে নিলাম এ বিন্দুতে গতিবেগ ছিল va, অবশ্যই সেটা 0 নয়। আচ্ছা, যখন ও যে কোনো হাইট স্মল h উচ্চতায় পৌঁছে বি বিন্দুতে গেল তখন ওর ভেলোসিটি আমি ধরলাম vb। তাহলে আমরা লিখতে পারি ভেলোসিটি অ্যাট b ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম vb। এবং কণাটা তো বি বিন্দুতে গিয়ে থামেনি, আমরা বলেছি কণাটা সর্বোচ্চ সি বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে কোথায় গেল? সি বিন্দুতে গেল। তাহলে ওইটা ওর সর্বোচ্চ উচ্চতা হয়ে থাকলে আমরা বলতে পারি ওর উপরে ও আর পৌঁছাতে পারেনি, তার কারণ ওই জায়গায় গিয়ে ওর বেগটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। যদি ওর বেগ এখনো থাকতো তাহলে ও তো আরও যেত, তাহলে ওর বেগ 0 হয়ে গেছে সি বিন্দুতে গিয়ে। তার মানে আমরা বলতে পারি যে ভেলোসিটি অ্যাট সি ইজ ইকুয়াল টু ভিসি হুইচ ইজ ইকুয়াল টু 0। তো দেখো এবার সি বিন্দুতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা যখন পৌঁছে গেছে তখন ওর গতিবেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিবেগ কত হয়ে গেল? 0 হয়ে গেল। এবার আমরা পরপর দেখে নিই যে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমাদের কি কি ক্যালকুলেশন করতে হবে। এবার এই মোশনের ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ এ থেকে ছোড়ার পর বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে। তাহলে ম্যাক্সিমাম হাইট নির্ণয় করতে হবে। তারপর আমাদের নির্ণয় করতে হবে টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। তাহলে এবার আমরা নির্ণয় করব টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা উঠলো, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুর কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপর আমাদের কি নির্ণয় করতে হবে? টাইম টু রিচ ডাউন টু দ্য পয়েন্ট এ। তাহলে আবার এ বিন্দুতে ফিরে আসতে কত সময় লাগবে? কোন জায়গা থেকে? ফ্রম সি। তাহলে সি থেকে আবার যখন এ পর্যন্ত ফিরে আসবে তখন ওর কত সময় লাগবে সেটা আমরা নির্ণয় করব। এরপর আমরা নির্ণয় করব, কি নির্ণয় করব দেখি? টাইম টু রিচ অ্যাট এনি হাইট অ্যান্ড ভেলোসিটি অ্যাট এনি হাইট। অর্থাৎ ভেলোসিটি অ্যাট এনি হাইট, এই জন্যই একটা যে কোনো উচ্চতা আমরা ধরে নিয়েছিলাম এখানে, কোথায়? বি। অ্যাট ভেলোসিটি অ্যাট এনি হাইট এইচ। তাহলে এইচ উচ্চতায়, ঠিক আছে, কত গতিবেগ অর্জন করলো সেটা নির্ণয় করব। 5 নম্বরে আমরা কি নির্ণয় করব? টাইম টু রিচ
টাইম টু রিচ এনি হাইট এইচ। তাহলে এইচ উচ্চতা উঠতে ও কত সময় নিল এটা আমরা নির্ণয় করব। তো চলো পরপর আমরা এগুলো নির্ণয় করতে থাকি। তো এগুলো নির্ণয় করার আগে যে জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে হবে সেটা কি, সেটা আগে দেখে নিই। দেখো, আমাদের কিছু ইকুয়েশন সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। তো চলো ছোটবেলায় আমরা যে যে ইকুয়েশন শিখেছিলাম সেগুলো একটু লিখে নিই। আমরা শিখেছিলাম এস ইকুয়াল টু ভিটি বলে একটা সমীকরণ, এস ইকুয়াল টু ভিটি বলে একটা সমীকরণ আমরা জেনেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা জেনেছিলাম আরও ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এই একটা সমীকরণ জেনেছিলাম। আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as এরকম ধরনের একটা গতির সমীকরণ জেনেছিলাম। আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এ টি স্কোয়ার এরকম ধরনের একটা সমীকরণ জেনেছিলাম। আমি মনে করছি এটা সমীকরণ 1, এটা 2, এটা 3। তোমাদেরকে বোঝানোর স্বার্থে এইগুলোকে আমি এখানে আবার লিখছি, এটা কোশ্চেন 4। তো চলো এবার আমি ফার্স্ট কাজটা করি, টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে প্রয়োজনীয় সময়। তাহলে 1 নম্বর পয়েন্টে আমি যেটা দিয়েছি সেটাই আমি নির্ণয় করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে আমি নির্ণয় করছি ম্যাক্সিমাম হাইট অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমি সর্বোচ্চ উচ্চতাটাকে নির্ণয় করার চেষ্টা করছি এবার। তো চলো দেখে নেওয়া যাক। এবার আমি একটা কাজ করি, সর্বোচ্চ উচ্চতা আমাকে নির্ণয় করতে বলেছে, তাই তো। এবার প্রথমে একটা জিনিস ভাবনা চিন্তা করি যে এই যে মোশনটা আমরা দেখছি সেই মোশনটা যেটা হয়েছে অ্যাট ফার্স্ট কণাটা এ থেকে সিতে অর্থাৎ এ থেকে সির দিকে গিয়েছে, অর্থাৎ কণাটা অভিকর্ষের বিরুদ্ধে চলেছে। যখন কোনো কণা অভিকর্ষের বিরুদ্ধে যাবে, ঠিক আছে, যখন কোনো কণা অভিকর্ষজ বল যেদিকে বা অভিকর্ষজ ত্বরণ যেদিকে কাজ করছে তার উল্টো দিকে যাবে, তখন আমরা তার ত্বরণকে কি ধরতে পারবো, ঋণাত্মক ধরতে পারবো। তাহলে এই ক্ষেত্রে বস্তুর অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা জি ধরতে পারবো, কিন্তু সেই জিটা আমরা কি নেব, মাইনাস নেব, যখন বস্তুর মোশনটা উপরের দিকে হচ্ছে, উলম্বভাবে উপরের দিকে হচ্ছে। কিন্তু এই বস্তুটা যখন নিচে নামবে, এই বস্তুটা যখন নিচে নামবে তখন কি হচ্ছে, ও তো মন্দন হচ্ছে না, ও ত্বরণ হচ্ছে। যখন বস্তুটা উপরের দিকে যাচ্ছিল, খুব ভালো করে বোঝো, এ বিন্দুতে ওর একটা গতিবেগ দেওয়া হয়েছিল, তারপর ও উপরের দিকে যেতে যেতে আস্তে আস্তে সি বিন্দুতে গিয়ে বেগ হারিয়ে ফেললো। তার মানে আমরা বলতে পারি নিশ্চয়ই এ বিন্দু থেকে আস্তে আস্তে বেগটা কমেছে, কমে শূন্য হয়েছে, তার মানে বেগটা হারিয়েছে। তাহলে বেগটা যেহেতু হারিয়েছে, তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে কণাটার মন্দন হয়েছে, তাই তো। তাহলে কণাটার ক্রমান্বয়ে মন্দন হয়েছে। এরপর যখন আবার সি বিন্দু থেকে কণাটা ফিরছে তখন আমি কি বলতে পারবো, তখন কণাটার ত্বরণ হচ্ছে, এবং এই যে ত্বরণ বা মন্দন সেটা অবশ্যই অভিকর্ষজ ত্বরণ। কেন, তার কারণ এই যে গতিটা হচ্ছে সেটা তো অভিকর্ষের আন্ডারে গতিটা হচ্ছে, তাই না। তাহলে অভিকর্ষের প্রভাবে যেহেতু এই গতিটা হচ্ছে, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে এদের ত্বরণ বলতে আমরা অভিকর্ষজ ত্বরণটাকেই বুঝবো। তাহলে এটা হলো প্লাস জি, ঠিক আছে। তাহলে বস্তুটা যখন উপরের দিকে যাচ্ছে তখন ওর মন্দন হচ্ছে মাইনাস জি, যখন ও নামছে তখন ওর ত্বরণ হচ্ছে, ত্বরণটার ভ্যালু প্লাস জি, ঠিক আছে, বুঝলাম। এবার চলো 1 নম্বর সমীকরণটাকে দেখে নেওয়া যাক। তাহলে বস্তু যখন উঠছে তাহলে দেখি কোথা থেকে কোথায় যাচ্ছে, বস্তু যাচ্ছে পয়েন্ট এ থেকে পয়েন্ট সিতে। তাহলে বস্তু যেহেতু পয়েন্ট এ থেকে পয়েন্ট সিতে যাচ্ছে, সেই পর্যন্ত উচ্চতা কত, সেই পর্যন্ত উচ্চতা এসি ইজ ইকুয়াল টু এইচ আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এসি ইজ ইকুয়াল টু এইচ আমরা ধরে নিয়েছিলাম, তাই তো। এবার দেখা যাক ম্যাক্সিমাম হাইট নির্ণয় করতে গেলে এই যে ইকুয়েশনগুলো রয়েছে তার মধ্যে কোনটা কাজে লাগাতে পারবো।
দেখো এ থেকে সি পর্যন্ত গতির ক্ষেত্রে কি কি জিনিস আমাদের জানা আছে সেটা দেখি। আমাদের জানা আছে ভেলোসিটি অ্যাট এ, তাহলে আমরা জানি কি ভেলোসিটি অ্যাট এ, যেটা কত ছিল, ভেলোসিটি অ্যাট এ আমরা ধরে নিয়েছিলাম ভি এ। তাহলে আমাদের প্রাথমিক বেগ জানা আছে, তাই তো। আমাদের আরও জানা আছে কি ভেলোসিটি অ্যাট সি, সিতে ভেলোসিটি কত ছিল ভিসি, হুইচ ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের জানা ছিল। এখন বস্তুর যে অ্যাক্সিলারেশন বস্তুর অ্যাক্সিলারেশন বা ত্বরণ যদি আমরা মনে করি এ, তাহলে সেই এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো প্রাইমারিলি বস্তুটা আপওয়ার্ড মুভমেন্ট হয়েছে, অর্থাৎ উপরের দিকে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে এই ত্বরণটাকে আমরা লিখতে পারি মাইনাস জি, এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস জি, যেহেতু অভিকর্ষ ত্বরণের প্রভাবেই গতিশীল হয়েছে বস্তুটা। তাহলে ওর অ্যাক্সিলারেশন জেনে গেলাম, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ আমরা জেনে গেলাম, অন্তিম বেগ আমরা জেনে গেলাম, বস্তুর ত্বরণও আমরা জেনে গেলাম, তাই তো। তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছে আছে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের নির্ণয় করতে হবে যে এইচটা কত হতে পারে। তাহলে এইচটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এই ইনফরমেশনের ভিত্তিতে। তুমি ভালো করে দেখো এই ইকুয়েশনগুলোর মধ্যে কোন ইকুয়েশনটা কাজে লাগালে এই ইনফরমেশনগুলো তাতে আমরা ইনকর্পোরেট করতে পারবো সেটা আমরা দেখে নিই। তাহলে আমাদের প্রাথমিকভাবে নির্ণয় করতে হবে উচ্চতা, যেটা আসলে সরণ। তার মানে আমাদের দেখতে হবে কোন কোন ইকুয়েশনে সরণ আছে। তাহলে দেখো এই ইকুয়েশনে আছে, এই ইকুয়েশনে আছে। আচ্ছা, তো মনে করো এই ইকুয়েশনটাকে আমি ইউজ করতে চাই। যদি এটাকে ইউজ করতে চাই তাহলে দেখো আমরা প্রাথমিক বেগ জানি কিন্তু সময় তো আমরা জানি না, ত্বরণ জানি কিন্তু সময় তো জানি না। তাহলে সময় যদি আমরা জানতে পারতাম তাহলে এখান থেকে আমরা উচ্চতাটাকে বার করতে পারতাম। তাই প্রাইমারিলি এই সমীকরণটা আমরা ইউজ করতে পারবো না। যদি সময় জানতাম তাহলে আমরা পারতাম, তাই এখন সময় জানি না বলে ওটা আমরা ইউজ করছি না। কিন্তু এই যে 3 নম্বর সমীকরণটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, দেখো ভি স্কোয়ার, তার মানে অন্তিম বেগের স্কোয়ার। তাহলে এক্ষেত্রে অন্তিম বেগ কত ছিল ভিসি, তাহলে ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগের স্কোয়ার। প্রাথমিক বেগ কত ছিল এখানে ভি এ স্কোয়ার, এটা আমরা বলতে পারি, তাই তো। এইবার দেখো এখানে প্লাস এবং মাইনাস দুটো রয়েছে, তাহলে আমরা কোনটা ইউজ করব, যেহেতু কণাটা উপরের দিকে যাচ্ছে তাহলে উপরের দিকে যাওয়ার সময় কণাটা মন্দন হচ্ছে না ত্বরণ হচ্ছে বলো, কণাটা মন্দন হচ্ছে। যেহেতু মন্দন হচ্ছে তাহলে ইকুয়েশনে আমরা মাইনাসটাকে ইউজ করব, তাহলে মাইনাস নিলাম 2 ইন্টু এ তো অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ, তাহলে এই বস্তুর যে ত্বরণ সেটা অভিকর্ষজ ত্বরণ, তাহলে আমি কি লিখবো এখানে জি লিখবো, তাই তো। আচ্ছা চলো এবার এস অর্থাৎ যে সরণ হয়েছে, তাহলে এ থেকে সি পর্যন্ত কণার কতটা সরণ হয়েছে এইচ, যেটাই তো আসলে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম সেই ইকুয়েশনে আমরা ভিসি ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তার কারণ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভেলোসিটি কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে ভিএ স্কোয়ার মাইনাস 2gh, এটা আমরা লিখতে পারবো। তাহলে এটা যদি লিখতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, তাই তো। এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব h ইকুয়াল টু ভিএ স্কোয়ার বাই 2g। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারলাম, h ইকুয়াল টু ভিএ স্কোয়ার বাই 2g, তাই তো। তাহলে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা আমরা বার করে নিতে পারলাম। তাহলে এইটাকেই অনেক সময় আমরা লিখি এইচ ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, ভিএ স্কোয়ার বাই 2g। ভিএ স্কোয়ার বাই 2g বলতে আমরা আসলে কি বুঝি, ভিএ স্কোয়ার বাই 2g যেটা আমরা লিখলাম সেটা আসলে কি প্রাথমিক বেগের স্কোয়ার বাই 2g, তাহলে সেটা হলো সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা ম্যাক্সিমাম হাইট নির্ণয় করতে পারলাম, তাই তো।
তাহলে ম্যাক্সিমাম হাইটের জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে আমি লিখে রাখি পরপর যা যা পাচ্ছি। তাহলে এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি, ভি এ স্কোয়ার বাই 2g। এটাই হলো আমাদের ক্ষেত্রে এইচ ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, আচ্ছা চলো এবার কি করব দেখি। এবার আমরা সেকেন্ড পার্টটা নির্ণয় করি। তাহলে এটা মুছে দিলাম, এত সময় আশা করি তোমরা অবশ্যই টুকে নিয়েছো। তো চলো এবার আমরা নেক্সট পার্ট অর্থাৎ সেকেন্ড যে ইকুয়েশনটা আমরা ওখানে নিয়েছিলাম সেটাই নির্ণয় করার চেষ্টা করি। তাহলে সেকেন্ড ইকুয়েশন আমরা কি নিয়েছিলাম দেখি, টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। তাহলে এবার 2 নম্বরে আমরা নির্ণয় করব কি, টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। তাহলে টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে প্রয়োজনীয় সময়, এটা আমরা নির্ণয় করতে চাই। তার মানে এক্ষেত্রেও আমাদের মোশন কোথা থেকে কোথায় হচ্ছে, এর থেকে সিতে হচ্ছে। আমি ধরে নিই লেট দ্য রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু t1 সেকেন্ড। ধরে নিই যে t1 সময় লাগলো। ঠিক আছে, তাহলে আর কি কি ইনফরমেশন জানা রয়েছে, সেই প্রাথমিক বেগ আমাদের জানা রয়েছে, অন্তিম বেগ আমাদের জানা রয়েছে, আর ত্বরণ আমাদের জানা রয়েছে, তাই তো একটু আগেই যেগুলো আমরা পেয়ে গিয়েছি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ যেটা va, ভেলোসিটি অ্যাট বি অর্থাৎ বি বিন্দুতে বেগ কত আমরা জানি না, ভেলোসিটি অ্যাট সি অর্থাৎ অন্তিম বিন্দুতে বেগ কত সেটা 0, সেটা আমরা জানি। তাহলে এই ইনফরমেশনগুলো ইউজ করলে আমরা সময় বার করতে পারবো কোন ইকুয়েশন থেকে। তুমি যদি ভালো করে এই ইকুয়েশনগুলোকে খেয়াল করো তাহলে দেখো 1 নম্বরটা তুমি ইউজ করতে মোটেও পারবে না, তার কারণ এখানে যে মোশনটা হচ্ছে সেটায় অবশ্যই অ্যাসোসিয়েটেড অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশন আছে, অর্থাৎ ত্বরণ বা মন্দন এখানে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে ত্বরণ বা মন্দনের দেখো এই প্রত্যেকটা ইকুয়েশনে এ অর্থাৎ অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশনের ভ্যালু আছে। অ্যাক্সিলারেশন হলে প্লাস, ডিঅ্যাক্সিলারেশন বা মন্দন হলে মাইনাস। তাহলে প্লাস মাইনাস দুটোই এখানে রেখে দিয়েছি, তার মানে ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে এই সমীকরণগুলো প্রযোজ্য, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বরটি, সরি 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বরটি। কিন্তু 1 নম্বর সমীকরণে কোনো ত্বরণ নেই, অর্থাৎ ত্বরণ শূন্য কণার ক্ষেত্রেই এই 1 নম্বর সমীকরণ প্রযোজ্য। ত্বরণ শূন্য কাদের, যাদের ভেলোসিটি ইউনিফর্ম অর্থাৎ সমবেগে গতিশীল কণা। তাহলে সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে 1 নম্বর সমীকরণটা প্রযোজ্য। তাহলে এখানে কণার সমবেগে গতিশীল টোটালি হচ্ছে না, সেই জন্য 1 নম্বর সমীকরণের গল্প এখানে টোটালি আসবে না। আচ্ছা, তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই ইনফরমেশনগুলো যেগুলো আমি জানি সেগুলো ইউজ করে কোনটার থেকে আমরা বার করতে পারবো। তো দেখো আমাদের সব থেকে কনভিনিয়েন্ট ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন 2। দেখো এখান থেকে কি হবে, এই যে ভিটা কি অন্তিম বেগ, এক্ষেত্রে আমরা তো জানি যে আমাদের ক্ষেত্রে অন্তিম বেগ কত 0, তাই তো আমরা দেখেছি অন্তিম বেগ vc ইকুয়াল টু 0। প্রাথমিক বেগ কত, এ বিন্দুতে যেটা বেগ ছিল, তাহলে আমরা ধরে নিয়েছিলাম এ বিন্দুতে বেগ কত va, অর্থাৎ va গতিবেগ নিয়ে বস্তুটাকে ছোড়া হয়েছিল। তাহলে va, আর এখানে আমরা কি লিখতে পারো, প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস বলো বলো, বস্তুর উপরের দিকে যাচ্ছে তার মানে বস্তুর মন্দন হচ্ছে, তাহলে মাইনাস, তাহলে মাইনাস জি, আর টির জায়গায় কি বসাবো t1, যেটা আমরা ধরে নিয়েছি, যেটা আমাদের বার করতে হবে, তাই তো। তাহলে আমরা কি পেলাম দেখি, এখান থেকে আমরা সরাসরি t1 ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম va বাই জি। তাহলে এখান থেকে t1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আবার এখানে আমি লিখে রাখি যে t1 ইজ ইকুয়াল টু va বাই জি, তাই তো। তার মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময়টা লাগে সেটা কত হলো va বাই জি। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব টাইম টু রিচ ডাউন। 3 নম্বর পয়েন্টে যেটা নিয়েছি আমি আলাদা করে আর লিখলাম না, 3 নম্বর পয়েন্টে যেটা আমরা নির্ণয় করতে চেয়েছি, তাহলে কি টাইম টু রিচ ডাউন টু পয়েন্ট এ ফ্রম সি, অর্থাৎ সি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে আমাদের মোশনটা কোথা থেকে কোথায় হচ্ছে, সি থেকে এর দিকে। তাহলে সি বিন্দুতে যে বেগ ছিল সেটাই এখন আমার ধরতে হবে প্রাথমিক বেগ, তার কারণ যাত্রা আমি কোথার থেকে শুরু করছি,
সি বিন্দু থেকে। তাহলে সি বিন্দু থেকে যেহেতু আমি ভাবনা শুরু করেছি যে কণা যখন সি বিন্দু থেকে আবার ফিরে আসছে, তখন আমরা কণার সি বিন্দুতেই মোশনটাকে মানে সি বিন্দুতেই গতিবেগটাকে প্রাথমিক বেগ ভাববো, আর এ বিন্দুতে গতিবেগটাকেই আমরা অন্তিম বেগ ভাববো। তাহলে একটা জিনিস খুব সহজে বোঝা যায় যে সি বিন্দু থেকে কণাটাকে যখন ছাড়া হলো, সি বিন্দু থেকে কণাটা যখন যে মুহূর্তে ফিরতে শুরু করলো, সেই মুহূর্তে সি বিন্দুতে কণার গতিবেগ কত ছিল, সি থেকে এতে যখন গেল, তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি কত হচ্ছে সেটা আগে দেখে নিই। তাহলে এক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, ইনিশিয়াল ভেলোসিটি ইজ ভিসি, ভিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে কেননা এটাকে সি থেকে আমরা এর গতি ভাবছি, তাহলে এক্ষেত্রে সি বিন্দুতে বেগ কত ছিল, 0, তাহলে সেটাই প্রাথমিক বেগ। তারপর সে যখন আবার এ বিন্দুতে ফিরে আসবে, তাহলে এ বিন্দুতে ঠিক ওর যে গতিবেগ ছিল আবারও সেই গতিবেগই ফিরে পাবে। কেন, দেখো প্রথমে এর থেকে সির দিকে যেতে গিয়ে ওর কি হয়েছিল, কণাটা সমমন্দন, জি সমমন্দনে কণাটা গিয়েছিল সি বিন্দুতে। তারপর যখন সিট থেকে আবার এতে ফিরছে তখন আবার জি সমতরণেই চলছে। তার মানে প্রাথমিকভাবে ও যে হারে বেগটা হারিয়েছিল পরে ঠিক সেই হারে বেগ আবার অর্জন করেছে। সেই জন্য ঠিক ততটা দূরত্ব নেমে এসে আগে যতটা দূরত্ব উঠে বেগটা শূন্য করে ফেলেছিল, আবার ততটা দূরত্ব নেমে বেগটাকে শূন্য থেকে আবার ঠিক সেই গতিবেগই ও ফিরে পেয়ে যাবে। তাহলে এ বিন্দুতে যখন ফিরে আসবে তখন ওর বেগ কত হবে, তখন ওর বেগ হয়ে যাবে আবার ভিএ। তাহলে এক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি, তাহলে এক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি আমরা কত পাবো, এক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি আমরা পাবো ভিএ। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম। আর এক্ষেত্রে বস্তুর অ্যাক্সিলারেশন কত, তাহলে অ্যাক্সিলারেশন এক্ষেত্রে কত, অ্যাক্সিলারেশন খুব সিম্পল, যখন বস্তু নিচের দিকে নামছে তাহলে অ্যাক্সিলারেশন কত, এক্ষেত্রে প্লাস জি, অর্থাৎ বস্তুর তো ত্বরণ হচ্ছে, তাহলে প্লাস জি ত্বরণ নিয়ে বস্তু নিচে নেমেছে। তাহলে আবারও সেম ইকুয়েশন, অর্থাৎ এই যে ইকুয়েশন 2টা রয়েছে সেটাই আমরা ইউজ করেই এই ক্যালকুলেশনটা করতে পারবো। লেট আস সাপোজ দ্য রিকোয়ার্ড টাইম আমরা ধরে নিলাম যে টাইম ইজ ইকুয়াল টু t2, তাহলে এই t2টাকেই আমার নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম এই t2টাকে নির্ণয় করতে হবে। তাহলে এই t2টাকে নির্ণয় করতে হলে আমরা কি লিখতে পারবো, আবারও সেম ইকুয়েশন ইউজ করি। অন্তিম বেগ, তাহলে এখানে দেখি অন্তিম বেগ কত ছিল, ফাইনাল ভেলোসিটি এখানে কত পেলাম ভিএ, তাহলে ভিএ ইকুয়াল টু প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ কত ছিল ভিসি অর্থাৎ 0, প্লাস না মাইনাস ইউজ করব বলো, নিচের দিকে যাচ্ছি তাহলে অবশ্যই প্লাস ইউজ করব, তাহলে প্লাস। এর জায়গায় কত ইউজ করব বলো, এর জায়গায় জি ইউজ করব, তাহলে জি। আর টাইম কি হবে, টাইম হবে t2, তাহলে এক্ষেত্রে টাইম ধরে নিয়েছি t2। তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশন থেকে আমরা t2 ইকুয়াল টু কত বার করতে পারি, দেখো t2 ইকুয়াল টু ভিএ বাই জি। তাহলে সেম জিনিস আমরা t2তেও পেলাম, তাহলে t2 ইকুয়াল টু আমরা কত পেলাম, ভিএ বাই জি। তার মানে আমরা একটা জিনিস প্রমাণ করে ফেললাম, কিন্তু এখানে কি প্রমাণ করে ফেললাম, যে কোনো একটা কণা উলম্ব গতির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় নেয়, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার সেই একই বিন্দুতে, অর্থাৎ যে বিন্দু থেকে ছোড়া হয়েছিল সেই একই বিন্দুতে ফিরে আসতে সে আবার একই সময় নেয়, তাই তো। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে সর্বোচ্চ উচ্চতার থেকে সে আবার আগের অবস্থানে ফিরে আসতে একই সময় নেয়। তাহলে এবার আমরা এখান থেকে আরেকটা জিনিস জেনে নিই, আচ্ছা যেটা আমাদের লেখা হয়নি এখানে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমি কি জানবো, আচ্ছা ঠিক আছে 6 নম্বর পয়েন্টে লিখে দিই। তাহলে এখান থেকে আমরা জানবো টোটাল টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট বা টোটাল টাইম অফ ফ্লাইট বলতে আমি কি বোঝাচ্ছি, উড্ডয়ন কাল, অর্থাৎ বস্তুটা কত সময় শূন্যে ছিল। তাহলে যত সময় পর্যন্ত যে ব্যক্তি ছুঁড়েছিল তার হাতে আসেনি তত সময় পর্যন্ত সে শূন্যে ছিল। তার মানে যে মুহূর্তে হাত থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো সেই মুহূর্তেই বস্তুটা শূন্যে পৌঁছে গেছে। তাহলে বস্তুটা এ থেকে সি পর্যন্ত যে সময় গিয়েছিল তখনও শূন্যে ছিল, তারপর সি থেকে এতে যখন ফিরল তখনও ও শূন্যেই ছিল, তাই তো।
তাহলে আমরা বলতে পারবো যে আমরা 5 নম্বর 6 নম্বর পয়েন্টটা আগে লিখে নিই। তাহলে 6 নম্বর পয়েন্টটা যদি আগে আমরা লিখি তাহলে এখানে কি লিখতে পারবো দেখি। 6 নম্বর পয়েন্টে টোটাল টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়নকাল, তাহলে টাইম অফ ফ্লাইট যদি টি মনে করি তাহলে টি ইকুয়াল টু কি লিখতে পারবো, T1 প্লাস T2, খুব সিম্পল। তাহলে T1 কত, VA বাই জি, T2 কত, সেটাও VA বাই জি, তাহলে VA বাই জি প্লাস VA বাই জি। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে টি ইকুয়াল টু আমরা কত পাবো, 2VA বাই জি। তাহলে টি ইকুয়াল টু আমরা কত পাবো, 2VA বাই জি। তাহলে এটা কি বললাম, এটা হচ্ছে উড্ডয়নকাল, অর্থাৎ কত সময় ধরে সে উড়লো বা শূন্যে থাকলো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কোন কোন পয়েন্ট পেয়েছি, ম্যাক্সিমাম হাইট নির্ণয় করে ফেলেছি, টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, টাইম টু রিচ ডাউন টু পয়েন্ট A to C অর্থাৎ নিচে আসতে কত সময় নিয়েছে, এবং আমরা টোটাল টাইম অফ ফ্লাইট আমরা নির্ণয় করে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা দেখব বি বিন্দুতে অর্থাৎ যাত্রাপথের মাঝে যে কোনো বিন্দুতে তার বেগ কত সেটা আমরা কিভাবে নির্ণয় করব। কি বললাম, যাত্রাপথের মাঝে যে কোনো বিন্দুতে তার বেগ কত সেটা আমরা কিভাবে নির্ণয় করব। তো এটাও খুব সিম্পল বিষয়, আমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারবো। তো দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে নির্ণয় করব। তো এটা মুছে দিলাম, আশা করি এত সময়ে তোমরা এটা টুকে নিয়েছো। তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে কপি করবে, কপি না বানালে তুমি আসলে কিছু শিখবে না। তো চলো নেক্সট পার্ট আমরা কি করতে চলেছি, নেক্সট পার্টে আমরা যেটা করতে চলেছি সেটা দেখে নিই। কত নম্বর পয়েন্টে লিখেছি, ভেলোসিটি অ্যাট এনি হাইট, 4 নম্বর পয়েন্টে লিখেছি। তাহলে 4 নম্বর পয়েন্টে যেটা লিখেছি ভেলোসিটি অ্যাট এনি হাইট h, তাহলে যে কোনো উচ্চতায় h উচ্চতায়, তাহলে ভেলোসিটি অ্যাট h, তাহলে এই যে h উচ্চতায় সেখানে ওর গতিবেগটা কত। h উচ্চতা বলতে আমি a থেকে b পর্যন্ত উচ্চতাটাকে বুঝিয়েছি। তাহলে দেখো এক্ষেত্রে বস্তুর মোশন আবার ভাবি, বস্তু যাচ্ছে কোথায়, a থেকে b তে, তাহলে বস্তু যাত্রা শুরু করেছে a থেকে, গেছে b তে, b বিন্দুতে ওর বেগ ধরে নিলাম vb। ঠিক আছে, তাহলে ভেলোসিটি অ্যাট b ইজ ইকুয়াল টু vb আমি ধরে নিলাম, তাই তো। তাহলে আবারও এই যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটাকে একটু ব্যবহার করে নিই, ইকুয়েশন 3টাকে একটু ব্যবহার করে নিই। আমরা দেখলাম এক্ষেত্রে a থেকে কণা b বিন্দুতে যাচ্ছে, তাহলে a বিন্দুতে বেগটা প্রাথমিক বেগ আর b বিন্দুতে বেগটাই ওর অন্তিম বেগ। তাহলে এই যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করলে কি দেখতে পাবো দেখি, অন্তিম বেগের স্কোয়ার, তাহলে অন্তিম বেগ বলতে b বিন্দুতে বেগ, তাহলে b বিন্দুতে vb ধরেছি, তাহলে vb স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগের স্কোয়ার, প্রাথমিক বেগ বলতে কি a বিন্দুতে যাবে, তাহলে va স্কোয়ার, তাই তো। প্লাস না মাইনাস ইউজ করব বলো, বস্তু উপরের দিকে যাচ্ছে তাহলে অবশ্যই মাইনাস, তার কারণ বস্তু উপরের দিকে যখন চলবে তখন তার মন্দন হবে। তাহলে 2 এর জায়গায় কি লিখবো, অভিকর্ষের আন্ডারে গতি হচ্ছে, তাই এক্ষেত্রে ত্বরণ বা মন্দন বলতে আমরা জি ইউজ করছি, প্লাস বা মাইনাস, তাহলে এক্ষেত্রে মাইনাস জি ইউজ করেছি। আচ্ছা চলো, এস মানে কি, এস মানে হচ্ছে যতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব আমরা কত ধরেছিলাম, এ বি ইকুয়াল টু স্মল এইচ ধরেছিলাম, তাহলে স্মল এইচ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ভিভি ইকুয়াল টু কত পেলাম দেখি, ভিভি ইকুয়াল টু রুট ওভার অফ ভিএ স্কোয়ার মাইনাস 2gh, হয়ে গেল, খুব সিম্পল। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি অ্যাট হাইট h নির্ণয় করতে পারলাম, অর্থাৎ যে কোনো উচ্চতায় আমরা যে ভেলোসিটি পাবো সেটা এই ইকুয়েশনের মাধ্যমেই আমরা দেখে নিতে পারবো। তাহলে যদি প্রাথমিক বেগ আমাদের জানা থাকে আর কতটা উচ্চতা উঠেছে সেটা যদি আমরা জানা থাকে, তাহলে আমরা সিম্পলি এই ইকুয়েশনে তাদের মান বসিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব, ওই বিন্দুতে গতিবেগ পেয়ে যাব। ঠিক আছে, তো চলো এবার এর পরের পয়েন্টটা আমরা কি লিখেছি দেখি। ভেলোসিটি অ্যাট এনি হাইট তো হয়ে গেল, টাইম টু রিচ এনি হাইট h, 5 নম্বর পয়েন্টে আমরা কি লিখেছিলাম, যে কোনো উচ্চতায়,
তা ধরে নিই এইচ উচ্চতায় পৌঁছাতে তার কত সময় লেগেছিল। তাহলে আবারও মোশনটা কি হবে, আচ্ছা এখানে লিখে রাখি, টাইম টু রিচ হাইট এইচ। তাহলে এইচ উচ্চতায় পৌঁছতে তার সময়টা কত লেগেছে সেটা আমরা নির্ণয় করতে চলেছি। তাহলে দেখো সময়টা নির্ণয় করার জন্য আমরা কোন ইকুয়েশন ইউজ করব। দেখো এই যে ইকুয়েশনটা রয়েছে সেটাকেই একটু ব্যবহার করে দেখি। এস অর্থাৎ কি, সরণ। তো দেখো এখানে বস্তু কোথা থেকে কোথায় যাচ্ছে, বস্তু এ থেকে বিতে যাচ্ছে, তুমি বারবার এটাই ভেবে নেবে। তাহলে এ বিন্দুতে তার যে গতিবেগ ছিল সেটাই তার প্রাথমিক বেগ, আর বি বিন্দুতে যে বেগ ছিল সেটাই তার অন্তিম বেগ। বি বিন্দুতে বেগ আমরা ধরে নিয়েছি ভিবি, যদিও সেই ভিবি ইকুয়াল টু চাইলে আমরা এটা বসাতে পারি, কিন্তু আমাদের বসানোর দরকার হবে না। দেখি, আচ্ছা তো চলো এই ইকুয়েশন থেকে এস ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এস ইকুয়াল টু আমরা লিখতে পারবো এইচ, কেননা বস্তুটা এইচ উচ্চতায় উঠেছে। ইউ কত লিখতে পারবো, ইউটা হলো তার প্রাথমিক বেগ, তাই তো। তাহলে এ থেকে বিতে যাচ্ছে, এতে বেগ ছিল যেটা সেটাই প্রাথমিক বেগ, যেহেতু এর থেকে যাত্রা শুরু করেছে। তাহলে ইউ এর জায়গায় আমরা কি লিখবো, ইউ এর জায়গায় আমরা লিখবো ইউ এর জায়গায় আমরা কি লিখবো, আমরা লিখবো ভি এ, তার কারণ ওখানে প্রাথমিক বেগ আমাদের কত ছিল, ভি এ ছিল। আচ্ছা ধরে নিই যে টাইমটা লাগবে স্মল টি, আমরা সেটাই ধরে নিলাম যে স্মল টি পরিমাণ সময় লাগবে, তাহলে স্মল টি লিখে রাখলাম এখানে, ঠিক আছে। আচ্ছা ভালো, এবার দেখো প্লাস না মাইনাস ইউজ করব, যেহেতু কণা উপরের দিকে যাচ্ছে তাহলে আবারও আমরা মন্দন ইউজ করব, তাহলে মাইনাস লিখলাম, মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, তাহলে এটা হলো। তাহলে আমরা এখান থেকে এবার টির ভ্যালুটা নির্ণয় করতে পারি কিনা দেখি। দেখো এই যে পার্টটা রয়েছে সেটা আমরা বাম পক্ষে নিয়ে চলে এলাম, তাহলে ওটা অবশ্যই পজিটিভ হয়ে যাবে, তাহলে জি টি স্কোয়ার এটা হয়ে যাবে। আচ্ছা তারপর এটাকেও আমি বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ভি এ টি হয়ে গেল প্লাস এইচ ইকুয়াল টু 0, এই ফর্মটা চলে এলো। এখন দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণে পরিণত হয়েছে, তুমি তুলনা করো এটার সঙ্গে। তুমি এখানে যদি এই ইকুয়েশনটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করো, তাহলে তুমি দেখো এখানে এ তুমি কত পাবে বলো তো, টি স্কোয়ারের সঙ্গে যেটা গুণফল রূপে রয়েছে, তাহলে কত পাবে তুমি, এ পাবে হলো জি বাই টু, তাহলে এ ইকুয়াল টু তুমি পেলে জি বাই টু। বি কত পাবে দেখো, ভালো করে খেয়াল করো, এখানে প্লাস রয়েছে কিন্তু এখানে মাইনাস রয়েছে, তাহলে তুমি পেলে কত, মাইনাস ভি এ, তাই তো। তাহলে তুমি বি পেয়ে গেলে। তোমার ক্ষেত্রে সি কত, সিটা হলো এইচ, তাহলে তুমি সি পেয়ে গেলে। তাহলে এ বি সি সবই যদি তুমি পাওয়া যায়, তাহলে এবার শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করো। তাহলে সেক্ষেত্রে টি অর্থাৎ সলিউশনটা তুমি কি পাবে, মাইনাস সূত্র কি ছিল, মাইনাস বি, সূত্রটা ভালো করে মনে করে নাও। সূত্রটা ছিল কি, যে কোনো এক্স ইকুয়াল টু কি মাইনাস বি, ইকুয়েশনটা কেমন ছিল, এখানে লিখে দিই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এরকম ছিল তো। তাহলে সেটাই করি, মাইনাস বি, তাহলে বির জায়গায় আমরা কত লিখবো, এখানে কত ছিল, বি ইকুয়াল টু মাইনাস অফ ভি এ, তাহলে সেটা কত হয়ে গেল, প্লাস অফ ভি এ। আচ্ছা এখানে লিখলাম প্লাস মাইনাস রুট ওভার অফ কী লিখলাম, বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত, এই যে মাইনাস ভি এ স্কোয়ার, তাহলে সেই ভি এ স্কোয়ারই হবে, মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, মাইনাস 4 ইন্টু এ কত, এ ছিল জি বাই টু, লিখলাম জি বাই টু, সি কত ছিল এইচ, তাহলে লিখলাম বাই কত 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু এ বলতে কত পেয়েছিলাম দেখি, 2 ইন্টু জি বাই টু, তাহলে 2 ইন্টু জি বাই টু। তাহলে দেখো এখান থেকে এই 2 কেটে গেল, তাহলে পরের লাইনে কি লিখতে পারি দেখি, পরের লাইনে লিখতে পারি ভি এ প্লাস মাইনাস রুট ওভার অফ ভি এ স্কোয়ার মাইনাস এখান থেকে কেটে 2 জি এইচ
বাই কত বাই জি। তাহলে টি ইকুয়াল টু আমরা পেলাম এটা। তাহলে এখান থেকে টি এর দুটো সলিউশন পাওয়া গেল, প্লাসে আর মাইনাসে। সময় তো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা প্লাসটাই ক্যালকুলেশনের মধ্যে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এত সময় পর্যন্ত আমরা যে ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতির ক্ষেত্রে যে যে জিনিসগুলো আমাদের জানতে হয় প্রত্যেকটা আমরা টপিক ওয়াইজ স্টেপ বাই স্টেপ জেনে নিয়েছি। যদি এখানে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তাছাড়া এই যে প্রসেসে আমি পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি সেটা কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। যদি তোমাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে স্যার এই বিষয়টা আগে করিয়ে দিলে আমার খুব ভালো হয়, ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে তত সময় পর্যন্ত আশা করি খুব ভালোভাবেই পড়াশোনা করবে, নোট ডাউন করবে, যা পরপর পড়ানো হবে স্টেপ বাই স্টেপ নোট ডাউন করবে, যেটা খুব জরুরি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালোভাবে পড়াশোনা করো।